নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ঘুষ নিয়ে হাতে নাতে পাকড়াও ডিসি অফিসের করণিক অতসী। মিথ্যা বলবেন না, সাংসদ তহবিলের টাকার হিসাব দিয়ে বিজেপিকে সুস্মিতা। সোনাইয়ে রাজদ্বীপের প্রচার, বহু সংখ্যালঘুর বিজেপিতে যোগদান। হাইলাকান্দিতে উপজাতি নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক দিলওয়ার। এবারে বিস্তারিত খবর। নির্বাচনের প্রাক মুহূর্তে কাছাড় জেলা নির্বাচনী কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখার সফল অভিযান। হাতে নাতে ঘুষ নেওয়ার সময় কার্যালয়ের বড়বাবু অতসী দত্ত তরফদারকে পাকড়াও করল রাজ্য দুর্নীতি নিবারণ শাখা। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে আরও নগদ ৩ লক্ষ বাজেয়াপ্ত করে দুর্নীতি নিবারণ শাখা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। গণ আওয়াজ প্রিন্টিং প্রেস নির্বাচনের ২.৫ লক্ষ টাকার ছাপার কাজ করে, কিন্তু বিল আটকে থাকে। বিল পাস করানোর জন্য অতসী ৯৫,০০০ টাকা ঘুষ চান প্রেসের মালিক সুজিত চন্দের কাছে। সুজিত তখন অভিযোগ জানান শাখার কাছে। অভিযোগ পেয়ে দুর্নীতি নিবারণ শাখার একটি দল শিলচর আসে। এদিন সুজিত চন্দকে ৩০,০০০ টাকা কেমিক্যাল মিলিয়ে দেয়। এই টাকা নিয়ে অতসীকে দেন সুজিত। সঙ্গে সঙ্গে টাকা সহ অতসীকে ধরে ফেলে দুর্নীতি নিবারণ শাখা। আমি কাজ থেকে বঞ্চিত, মাত্র ৪০-৫০,০০০ টাকার কাজ আমি পাইছি, কোটি টাকার কাজের মধ্যে। বারবার আমার ফোন করে ডিস্টার্ব করা হইতেছে। আমি ৯৫,০০০ টাকা দিতাম, না দিলে আমার কাজ দেওয়া হইতো না। বাধ্যই আমি প্রথম সিবিআইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করছি, কিন্তু সিবিআইয়ের আন্ডারে পড়ে না। এরপরে আইজিপি অ্যান্টি করাপশন, তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করছি। করার পরে এখান থেকে একটা টিম এখানে আসছে। হওয়ার পরে তারা তদন্ত করে এটা মানে বিস্তারিত সত্যতা প্রমাণিত হওয়ার পর আইজিখানে অপারেশন হয়েছে। হ্যাঁ, অতসী দত্ত তরফদার। কত টাকা চাইছে? ৯৫,০০০ টাকা। আমার পেমেন্ট বাইরে দিচ্ছে, ওটার পেমেন্ট দিতাম, হ্যাঁ, ঘুষ হিসাবে একটা বাইরে দিচ্ছে আমার ফর্মের ১,১৭,০০০ সামথিং, আর একটা বাইরে দিচ্ছে ভোটার লিস্টের ১,৫৫,৫০০ টাকা। টাকা দেওয়ার সময় প্রথম পার্ট হিসাবে ৩০,০০০ টাকা এখানে দেওয়ার কথা। আমার কালকেও ফোন করা হয়েছে, আমি বলছি 3 পার্টে দিব। হ্যাঁ, ৯৫,০০০ টাকা, আজকে 30,০০০ টাকা দেওয়া হয়েছে। মানে হাতে নাতে ধরছে, হাতে নাতে দেওয়া হয়েছে। আপনি 30,০০০ টাকা দিছই না? হ্যাঁ হ্যাঁ, এবং তখন অ্যান্টি করাপশনে ধরছে? হ্যাঁ, ধরছে হাতে নাতে। আপনার কোন প্রেসের নামটা কিনা? আমার প্রেসের নাম হলো গণআওয়াজ অফসেট প্রিন্টিং ওয়ার্কস। কোন জায়গায়? আপনার নাম? সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা তিনি ব্যয় করতে পারেননি বলে যে অভিযোগ করেছেন বিজেপি নেতা মহেন্দ্র সিং, সেটা মিথ্যা বলে মন্তব্য করেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সাংসদ সুস্মিতা দেব। কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ের চিঠি ও কাগজ দেখিয়ে সুস্মিতা সাংবাদিক সম্মেলনে বলেন, ৫ বছরে তিনি পেয়েছেন ২২.৫ কোটি টাকা। এই টাকা কোন খাতে কত ব্যয় হয়েছে, কোন প্রকল্পের কাজ চলছে, সব উল্লেখ রয়েছে এখানে। শেষ কিস্তির ২.৫ কোটি টাকা কোনো সাংসদই পাননি। তাই বিজেপি নেতাদের নির্বাচনী যুদ্ধে নেমে মিথ্যা কথা না বলতে তিনি অনুরোধ জানান। এর একজন লিডার কিছু মন্তব্য তুলে ধরেছে এমপিএলএডি ফান্ড নিয়ে, তাই বলে তথ্য সামনে নিয়ে ডিসির অফিস থেকে আমি এই চিঠিটা বের করেছি এবং বিজেপির আর আরএসএসের নেতাদের বলবো যে আপনারা নির্বাচনে যখন নেমেছেন, নির্বাচনে যুদ্ধ করতে যখন নেমেছেন, মিথ্যার আশ্রয়টা নেবেন না। এই কাগজটার মধ্যে যেটা ডিসির অফিস থেকে আসছে, এটার মধ্যে ইয়ার ওয়াইজ কী অ্যালোকেশন ছিল এবং কত খরচা হয়েছে, কত অনগোয়িং কাজ আছে, সেটা আপনারা দেখতে পারবেন। স্পেসিফিক্যালি আমি বলতে চাই যে আমরা 5 বছরের মধ্যে 22.5 কোটি টাকা পেয়েছি। লাস্ট ইনস্টলমেন্ট 18-19-এর 2.5 কোটি টাকা ভারত সরকার কোনো এমপিকে দেয়নি, প্রাইম মিনিস্টার মোদিও পায়নি। তাই বলে সুস্মিতা দেব লাস্ট ইনস্টলমেন্ট 2.5 করোড় কীভাবে পাবে? তাই বলে আমাদের টোটাল যেটা টাকা
পাঠানো হয়েছে ডিসি অফিসে ইজ 22.5 crores। মোদী সরকারের আমলে দেশের যে উন্নতি হয়েছে সেই ধারা বজায় রাখতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন শিলচর আসনের বিজেপি প্রার্থী রাজদীপ রায়। সোনাই বিধানসভা এলাকার 10টি জনসভায় তিনি ভাষণ দেন। স্বাধীন বাজারের জনসভায় বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগ দেন। রাজদীপ বলেন, সাংসদ হিসেবে সুস্মিতা দেব ব্যর্থ, তিনি বরাকের জন্য কিছুই করেননি। ওরা ম্যাচ ফিক্সিং করে ফেলেছেন, আজমল সাহেব আর তরুণ গগৈ মিলে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। ওরা সাম বাটাবাটি করে নিজেদের মধ্যে খেলার চেষ্টা করছে। এগুলো সাকসেসফুল হবে না, এগুলো বেচতে যাবে, চিন্তা করবেন না আপনারা। আমাদের এই অঞ্চলে গরিব দোস্ত লোকের জন্য আমাদের সরকার যা করছে এগুলোর কথা আপনারা গ্রামে গঞ্জে গিয়ে পৌঁছাতে লাগবে। আপনারা যারা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আছেন এই কথাগুলো গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি প্রত্যেক ব্যক্তিতে এক একটা পরিবারের প্রত্যেক ব্যক্তিকে এই কথাগুলো বলবেন। আজকে ভারতবর্ষকে সুরক্ষিত করতে গেলে যার দরকার আছে সেই ব্যক্তির নাম হচ্ছে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। আপনাদের দেখেছেন ঘুষ দিতে হয়। ইন্দিরা আবাস তখন ছিল 60,000 টাকা। 60,000 টাকার ইন্দিরা আবাস পাওয়ার জন্য আমরা 20,000 টাকা পেতে হয়েছে, 20,000 টাকার ঘুষ দিতে হয়েছে। এখন প্রধানমন্ত্রী আবাস 1,60,000 টাকা, তার জন্য কোনো ঘুষ দেওয়া দেওয়ার সিস্টেম নেই যে আপনার জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে ডাইরেক্টলি গিয়ে পয়সা পৌঁছাচ্ছে। আজকে বৃদ্ধ ভাতা আসছে, বিধবা ভাতা আসছে, আজকে দিব্যাঙ্গের জন্য ভাতা আসছে। 5,000 টাকা এককালীন এসেছে, পরবর্তী এখন মাসে মাসে 1,000 টাকা করে সেই দিব্যাঙ্গের অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে। বিধবাদেরকে টাকা দেওয়া হচ্ছে, কোনোদিন কোনো বিধবা কোনোদিন টাকা পাননি। আমি বিগত কিছুদিন আগে শিলচরের 1 নম্বর ওয়ার্ডে গেছিলাম। 88 বছরের ভদ্রমহিলা এসে আমাদেরকে বলেছেন, বাবা আমার জিন্দগিতে তো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এবার দেখলাম বই থেকে 2,500 টাকা ঢুকে গেছে। তোমরা টাকাটাই বার করিয়া ওখান থেকে চা মিষ্টি খাও, আমি খুব শান্তি পাইব মনে। তো গরিব জনসাধারণ এরকম কথা বলছে যে প্রথমবারের মতন 70 বছরে আমাদের এখানে সরকার এসেছে যারা গরিবের জন্য চিন্তা করছে। স্বাধীন বাজারের জনসভায় সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, শিলচর লোকসভা আসনে এবার পরিবর্তন ঘটছে। তিনি জাতি ধর্ম নির্বিশেষে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সমস্যা নিয়ে সাংসদে কি কথা বলেছেন উনি একটাও বলতে পারবেন না। আমাদের সোনাইয়ের বিভিন্ন সমস্যা আছে, কোন সমস্যা নিয়ে সাংসদ একটা কথা বলেননি। আমাদের সোনাই সমষ্টিতে ওনার সাংসদ কপিলতনে কোনো কাজও করেননি। ওনার সোনাই সমষ্টির অনেক দুর্ঘটনা ঘটেছে, একবার খবরও নেননি। তাহলে কেন আমরা ওনাকে ভোট দিলাম? 5 বছর যে আমাদের সম্পদ রেখেছিলাম ওনার কাছে, একবার কি আপনারা জিজ্ঞাসা করবেন না যে সাংসদ মহোদয়া আপনি 5 বছর কোথায় লুকিয়েছিলেন? আমরা ভাবছিলাম যে আমরা এই কাছাড়ের জনসাধারণকে তুমি খাদে নিয়ে চলবে, এই সোনাইয়ের জনসাধারণকে তুমি খাদে নিয়ে উন্নয়নের চিন্তাধারা করবে। আমাদেরকে তো খাদে না নিয়ে তুমি অন্যের খাদে উঠে গেলে, এটা কি ওই জন্য তোমাকে আজকে আপনাদেরকে আমি বলছি। হাইলাকান্দিতে ফের উপজাতি নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল। হাইলাকান্দি জেলার রামনাথপুর অঞ্চলে ওই এলাকার এক উপজাতি নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় দিলওয়ার হোসেন নামের এক যুবক। অপহরণের পর ধর্ষণ করে নির্জন স্থানে ফেলে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে দিলওয়ারকে গ্রেফতার করে। রামনাথপুর চোরাইবাগ গ্রামের একটি রিয়াং উপজাতির টিপ্রা উপজাতির একটি মেয়ের উপর পাশবিক অত্যাচার হয়েছে। এই সুস্থ অবস্থায় আছে, তখন আমরা ওকে হাইলাকান্দি সিভিল হসপিটালে অ্যাডমিশনের জন্য ডাকি এবং হসপিটালে নিয়ে আসে। তারপর আমরা বিস্তারিতভাবে যা জানতে পেরেছি, এই উপজাতি সম্প্রদায়ের মেয়ের উপর অন্য কোনো বিশেষ কোনো এক সম্প্রদায়ের এক যুবক পাশবিকভাবে অত্যাচার করে এবং তার উপর প্রাণঘাতী হামলা করে জঙ্গলে ফেলে দিয়ে যায়, যাকে অসুস্থ অবস্থায় এবং সেন্সলেস অবস্থায় চোরাইবাগের জঙ্গলে পাওয়া গেছে এবং দেখা গেছে নাকে মুখে রক্তের দাগ পাওয়া গেছে। তো অমতো অবস্থায় আমরা জেলা বিজেপির পক্ষ থেকে
স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে এবং হাইলাকান্দি পৌরসভার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এক কর্মশালা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। শিবিরের মাধ্যমে হাইলাকান্দি শহরকে কিভাবে স্বচ্ছ রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই মিশনের উদ্যোগে শহরে ৭,০০০ পরিবারকে ডাস্টবিন প্রদান করা হয়। আসলে স্বচ্ছ ভারত মিশনের জন্ম হয়েছে আমরা জানি 2014 ইংরেজির 2 অক্টোবর থেকে। তারপর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অনেক চেষ্টা করছেন, যাতে উনি তো একা কিছু করতে পারবেন না, আমাদের থ্রুতে তিনি মানে প্রত্যেকটা গ্রাম শহর যাতে পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, এর জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। আমরাও ওইটা মানে ফলপ্রসূ করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। এর মধ্যে আমাদের পৌরসভার পক্ষ থেকে, হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে আমরা এই স্বচ্ছ ভারত মিশনকে ফলপ্রসূ করার জন্য আমরা অনেক চেষ্টা করছি, যাতে হাইলাকান্দি টাউনকে আমরা, শহরকে আমরা পুরো পরিষ্কার রাখতে পারি, স্বচ্ছ রাখতে পারি। আমরা ইতিপূর্বেই একটা টেন্ডার করে 4টা এনজিওকে আমরা কাজ দিয়েছি। মানে প্রত্যেক ঘর থেকে ময়লা যে জাবড়া যেগুলো আছে, যে বর্জ্য পদার্থ যেগুলো আছে, সব পরিষ্কার করে নিয়ে আসবে। ওই প্রত্যেক মালিকগণ ওরা নিজেরা এই বর্জ্য পদার্থগুলোকে শুকনো এবং ভিজা বর্জ্য পদার্থগুলো আলাদাভাবে রাখবে, এই 2টা ডাস্টবিনে রাখবে। এই যে প্রত্যেকটা ঘরের ডাস্টবিন যেগুলো আছে, নীল এবং গ্রিন, সবুজ 2 রঙের 2টা মানে ডাস্টবিন আছে। এই 2টো ডাস্টবিন আমরা পৌরসভা থেকে ওদেরকে দিচ্ছি। আমাদের প্রায় 7,000 হাউস হোল্ড আছে হাইলাকান্দি টাউনে। আমরা এখন পর্যন্ত 2,500 পেয়ার্স ডাস্টবিন অলরেডি আমরা পারচেস করে নিয়েছি, তাও কোটেশনের মাধ্যমে পারচেস করেছি। এগুলো আমরা ডিস্ট্রিবিউট করব অতি সত্বর। তারপরে আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানোর পরে আরও ফান্ড আসবে। তারপরে আমরা বাকি যে 7,000 হাউস হোল্ড আছে সবার জন্য আমরা ডাস্টবিন দিয়ে দেব। আজকের এই প্রোগ্রামের মূল শিলচর রেল স্টেশনে শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণের কফ সিরাপ জব্দ করল রেল পুলিশ। বৃহস্পতিবার রুটিন তল্লাশির সময় ওই ট্রেনে একটি কোচে 3টি বেগে প্রায় 300 বোতল কফ সিরাপ পায় আরপিএফ। কিন্তু কে ওই কফ সিরাপ পাচার করছে তার সন্ধান পাওয়া যায়নি। গত 3 দিনে একই ট্রেনে তল্লাশি চালিয়ে প্রায় 800 বোতল কফ সিরাপ জব্দ করে রেল পুলিশ। মূলত ওই কফ সিরাপ ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচার হওয়ার ছিল। 6 ডাউন শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনের টাইমে রুটিন চেকিং আমাদের চলতেছে। রুটিন চেকিং চলার সময় আমরা 3টা কোচের থেকে মানে 3টা ব্যাগ রিকভারি করছি, কিন্তু ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি। এবং একজন শুধু বলছে যে এই কালারের একটা সে লাগানো একটা লোক ছিল, কালো ধরনের একটা গেঞ্জি, এবং তাকে সঙ্গে নিয়ে পুরো স্টেশন চেক করার পরে মানে ওই লোকটাকে আর পাওয়া যায়নি। তারপরে ব্যাগগুলো খুলে দেখা গেলো এটা মধ্যে কফ সিরাপ, এবং এখানে আনা হলো। টোটাল এখন কাউন্টিং করে দিচ্ছি 3টা ব্যাগের থেকে টোটাল 300 বোতল কফ সিরাপ আজকের দিনে আমরা রিকভারি করছি। এবং গত 19 তারিখ 22 তারিখ 26 আর আজকে এখন পর্যন্ত টোটাল কত টাকা? প্রথম দিনে 19 তারিখে 100, 22 তারিখে 120, 26 তারিখে 100 আর আজকে 300। এটা মানে কি আগরতলা থেকে শিলচর আসছিল না? শিলচর থেকে আগরতলা যাচ্ছে। এটা সকালবেলা চা বাগানের ভোট কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে, সেটা মানতে চান না প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তিনি বলেন, বাগানের সর্দারকে মোবাইল দেওয়া হয়েছে আর কেউ পায়নি। 5,000 টাকা স্থায়ী শ্রমিকদের দেওয়া হয়েছে, কিন্তু অস্থায়ী শ্রমিকরা কিছুই পাননি। এছাড়া বরাকের চা শ্রমিকদের ব্রহ্মপুত্র উপত্যকার সমহারে বেতন দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সেটার কি হলো জানতে চান তিনি। লোক কাজ করে, এটা পার্মানেন্ট, এটা ক্যাজুয়াল, এটা নন ওয়ার্কার। পার্মানেন্ট বেতন ক্যাজুয়ালের টাকা পেয়েছে 5,000 করে, কিন্তু নন ওয়ার্কার 1 টাকা পায়নি। সাপোজ একটা বাগানে যদি 1,000 শ্রমিক থাকে, তাহলে নন ওয়ার্কার সংখ্যা বেশি থাকে, তারা এই জিনিস থেকে বঞ্চিত। কিন্তু আমাদের কংগ্রেস সরকার কোনো দিন সেটা করবে না। আগেও আমরা অনেক টাকা পেয়েছি। আজকে যে নরেন্দ্র মোদীজি সব ক্ষেত্রে মিথ্যাবাদী, তার প্রমাণ এই শিলচরে এসে উনি বলেছিলেন বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার যে ওয়েজ, সে এই ওয়েজ 350 টাকা হবে। দুর্ভাগ্যের বিষয়, 5 বছর হতে চলেছে, আজ পর্যন্ত বরাক এবং ব্রহ্মপুত্র ওয়েজ হয়নি। এমনকি যে ওয়েজ 30 টাকা বেড়েছিল,
যেটা এক মায়ের দুই সন্তান, একটা ব্রহ্মপুত্রের মধ্যে থাকে, একটা বরাকে থাকে। সেই ব্রহ্মপুত্রের উপত্যকায় যারা শ্রমিকরা ছিলেন তাদের 30 টাকা করে আজ থেকে 14 মাস আগে দেওয়া হলো। দুর্ভাগ্যের বিষয়, এখন পর্যন্ত আসামে বরাক উপত্যকায় এই 30 টাকা বৃদ্ধি হয়নি। আমরা এই সম্পর্কে যখন হলো না, আমি আছি, আমাদের ইউনিয়ন নেতারা, যে এই মজুরি বৃদ্ধিটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে তারা করেননি। তাছাড়া আমাদের বাগানে বিভিন্ন ক্ষেত্রে তারা একটা বাগানে 5 জন সর্দারকে মোবাইল দিয়েছে, আর তারা বলছে সমস্ত বাগানকে মোবাইল দেওয়া হয়েছে। এগুলো সব ভাতাবাজি, সব জায়গায় এরকম মোবাইল দেওয়া হয়নি, শুধু সরকারকে দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে আজকে যে জিনিসের উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো শিক্ষা, স্যানিটেশন, তাদের চাকরি, এইগুলির ব্যাপারে বিজেপি সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আজকে বাগানে অনেক ছেলেরা বেকার আছে, শিক্ষিত ছেলে বেকার। আজকে অনেক জায়গায় জল পায়নি, আজকে অনেক জায়গায় রাস্তা কিছুটা অবস্থা কাজ, বিশেষ করে গল্লির লাইন তারা দিয়েছেন ঠিক, কিন্তু আজকে পিএইচি চিন্তা করে দেখো দুর্ভাগ্যের বিষয়, যত আমাদের দীনেশ প্রসাদ বলা মহাশয়, আমি নিজে বা আমাদের অন্যান্য বিধায়কের যারা বাগানের বা রাজ্যপাল সহ যারা আছেন, রুমিনাথ, আমাদের আতারমন সাহেব, আমাদের সোনাই প্রাক্তন বিধায়ক, সবাই মিলে আমরা বাগানে যতটা পিএইচি দিয়েছিলাম 99% পিএইচি অপেজ। আমি কাছাড়ের ভূমিপুত্রদের হয়ে কাজ করব, বললেন শিলচর লোকসভা আসনের এনপিপি প্রার্থী নাজিয়া ইয়াসমিন মজুমদার। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, বরাকের ভূমিপুত্ররা বঞ্চিত, কোনো উন্নতি হয়নি বরাকের, তাই তাকে সমর্থনের আহ্বান জানান নাজিয়া। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, আব্দুল শুক্কুর বরভুইয়া। খাসারও একটা চেঞ্জের দরকার আছে। আপনারা মানে যারা আছে ভোটার্সরা সবার কাছেই আমি অ্যাপিল করো, আমি আপনারা খাসারের মেয়ে, খাসারের ভূমিপুত্রী, আপনারা এবার আমারে ভোট দিয়া দেখুন। আমার অনলি এজেন্ডা ইজ দ্যাট আই ওয়ান্ট টু স্পিক অ্যাবাউট আওয়ার রিজন, আই ওয়ান্ট টু বি দ্য ভয়েস অফ আওয়ার রিজন। এন্ড এ বেসিক প্রবলেম যেটা আছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তাকে লই আমরা ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ছোটো ছোটো এন্টারপ্রিনারশিপ, কনজিলিং অ্যাটমসফিয়ার টু স্টার্ট দ্য স্টার্টআপস, সো দ্যাট আমরা রিজনের একটা গ্রোথ হয়। উই আর ইন পার। এখন আপনি দেখুন ছোটো ছোটো স্টেট নর্থ ইস্টর, মিজোরাম, সিকিম, মেঘালয়া, দে অল আর ডুইং ভেরি ওয়েল। সিকিম এখন অর্গানিক হাব, মেঘালয়া মাইক্রো এন্টারপ্রিনারশিপও খুব ভালো করে। আমরা লিডার নাথ সাংমাজি তাই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সাথে করিয়া এখানে স্মার্ট ভিলেজেস বানাইবার কথা কইরা। সো আই থিঙ্ক দ্যাট বরাক ভ্যালি নিডস এ শেক আপ। এই যে সিস্টেম যে বরাক ভ্যালি চলে, দ্য পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল, অ্যান্ড দেন this is a very easy system because এই সিস্টেমে পলিটিশিয়ান ইজ নট আনসারেবল, পলিটিশিয়ান ইজ নট অ্যাকাউন্টেবল। তো অ্যাকাউন্টেবিলিটিটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগে। যেদিন কোনো সিস্টেমে ভোটার্সরাই যেদিন অ্যাকাউন্টেবিলিটি জিগার করেন না, জাস্ট অন দ্য বেসিস অফ কমিউনিটি বেসড ভোটিং জায়গা, তো আমরা জায়গা আমরা এক্সপেকটেশনই করতে পারতাম না কি আমরা জায়গার ডেভেলপমেন্ট হইতো, আমরা জায়গার উন্নয়ন হইতো। সো আই ওয়ান্ট দ্য মেসেজ টু বি ভেরি ক্লিয়ার to the people, entire people of Khasar, ki amar party new hoite pare, I may be a new face, but this is a very good option and they should sort out this option. If all are united in this issue, if the people of Khasar put behind sob jinish din tara pisone rakhiya ei politics of development and accountability din tara loi nage, let them at this stage, let them see both the parties, whether it is BJP or it is Congress, how much তারা যে প্রোপাগান্ডা দিছেন, তারা যে ম্যানিফেস্টো আসলো, হাউ মাচ দে ফলো দেয়ার ম্যানিফেস্টো এন্ড তারা কতটুক দে ওয়ার এবল টু অ্যাচিভ। ফান্ডিং বিজেপি করে এটা বিজেপিরে জিতাইবার লাগে, কিন্তু আসলে এটা নাই। এখানে যে এমপি তিনি টোটালি ফেল করছেন। আসামর প্রদেশ কংগ্রেস কমিটি যে জায়গায় সিএবি এর বিরোধিতা করে, তিনি সিএবি এর পক্ষে গেছেন, তিনি দলীয় শৃঙ্খলা মানেন না। ওনার যে অবস্থা, এতে হয়েছে কি প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি নিজেও একজন জন্মগত কংগ্রেসী, কিন্তু কংগ্রেসে আমার স্থান নাই, কারণ আমার কংগ্রেসে গেলেই নমিনেশন দেয় না, আবার কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়াইতে আপত্তি, বিজেপি থেকে টাকা খাইছেন এইরকম, আবার কোনো একটা প্রার্থীকে সমর্থন করলেও তাদের আপত্তি। এই হলো বর্তমান কংগ্রেস, যারা নিজেরা কাজ করে না এবং মানুষের দুঃখ দুর্দশা বুঝে না। মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকা উচিত,
সেই জিনিসও হয় নাই। সমস্যারও ঠিকমতো অল ইন্ডিয়া লেভেলে বা পার্লামেন্টে কোনো ব্যাপারেই আমাদের এমপিএ কোনো কিছু তুলিয়া ধরতে পারছেন না। হ্যাঁ, উনি খুব ভালো স্লোগান দিতে পারেন, অন্য কিছু করতে পারেন, এই ব্যাপারে তাদের যথেষ্ট নাম হয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনের পূর্ব কাটিগড়া জেলা পরিষদ আসনে কংগ্রেসের হয়ে টিকিট চেয়েছিলেন নাজিয়া ইয়াসমিন মজুমদার, কিন্তু কাটিগড়া কংগ্রেস কর্মী সহ স্থানীয় কংগ্রেস সমর্থকরা তাকে টিকিট প্রদানে আপত্তি জানান, যার জন্য জেলা কংগ্রেস তাকে টিকিট দেয়নি। তারপর থেকে হাতে গোনা কয়েকজন বিক্ষুব্ধ কংগ্রেসী হয়ে সুস্মিতার বিরুদ্ধে দাঁড়ান। শেষে এনডিএ শরিক এনপিপি থেকে শিলচর লোকসভা আসনে মনোনয়ন জমা দেন। অনেকের বক্তব্য, সুস্মিতাকে আটকাতে বিজেপির সঙ্গে দল এনপিপি থেকে নির্বাচনে লড়ছেন নাজিয়া। সংখ্যালঘু ভোটে ভাঙন ধরিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে নাজিয়াকে মঞ্চে আনা হয়েছে বলে জল্পনা চলছে শিলচরের রাজনৈতিক মঞ্চ। করিমগঞ্জের নেতাজি মেলায় ব্যাপক হারে জুয়া চলছে, এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, বিজেপি আমলে নেতাজি মেলার এই হাল হয়েছে, প্রকাশ্যে চলছে জুয়া। এ নিয়ে পুলিশের ভূমিকার তিনি তীব্র সমালোচনা করেন। অনেক জুয়া চলছে। এই ব্যাপারে আপনার কি আগে যখন মতামত হচ্ছে কি, ভারতবর্ষে এত চকিদার, সবার নামার আগে এখন চকিদার। করিমগঞ্জ টাউনে তো চকিদারের অভাব নেই। ফেসবুকে অনেকে দেখছি, হোয়াটসঅ্যাপে অনেকে নামের প্রোফাইলের আগে, নামের আগে ওনারা চকিদার লিখেছে। ব্যাপারটা হচ্ছে যদি চকিদার লিখে থাকেন যদি, তাহলে চকিদার কি বাজে কাজ করে? চকিদার তো মানুষকে সুরক্ষিত করে, মানুষকে যদি ঘরের পাড়া দেয় আমাদের। আজকে চকিদার মানে হচ্ছে গিয়ে যে চকিদার তারাই যারা 2 নম্বরই করবে, যারা ধান্দাবাজি করবে, যারা দালালি করবে, যারা চুরি করবে, যারা জুয়া খেলবে, যারা মদ বিক্রি করবে। এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। চকিদাররা ওদেরকে সাহায্য করবে, ভালো মানুষকে সাহায্য করবে না। তার জন্যই মেলাতে এত অবাধ জুয়া। নগাঁও লোকসভা আসনের বিজেপি প্রার্থী রূপক শর্মা লামডিং শহরে নির্বাচনী প্রচার করেন। এছাড়াও এই আসনের হোজাই ও মরিগাঁওয়ে তিনি জনসভা করেন। প্রতিটি সভায় তিনি বিজেপিকে জেতানোর আহ্বান জানান। নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি তার অবস্থানে অনড় থাকবে বলে তিনি মন্তব্য করেন। আৰু দলে যেতিয়া প্ৰাৰ্থী দিছে, মই প্ৰথমতে মই ধন্যবাদ জনাইছোঁ কেন্দ্ৰীয় নেতৃত্ব, ৰাজ্যিক নেতৃত্ব। কাৰণ মই ইতিমধ্যে বিধায়ক হিচাপে আছিলোঁ নগাঁও সদৰ সমষ্টিত, যোৱা 2.5 বছৰ কাম কৰিছিলোঁ। আৰু এতিয়া অকণমান মোৰ সমষ্টিৰ বাইলেৰ ক্ষেত্ৰখন বহল হ'ল। আগন্তুক সময়ত নগাঁও সমষ্টিত যিমানখিনি পৰা মই উন্নয়নমূলক কাম আছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিল শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। গত 26 মার্চ সিলেটের শহীদ মিনারে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশাল অনুষ্ঠান হয়। সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন হাজার হাজার মানুষ। শ্রদ্ধা জানান সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কর্মকর্তারা। বিকেলে শহীদ মিনারের মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ঈশান বাংলার সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যকে সম্মাননা জানায় সাংস্কৃতিক পরিষদ। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা পরিবেশন করেন নৃত্যালেখ্য, নাচ, গান, কবিতায় সিলেটবাসীদের মন জয় করেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কর্মকর্তারা। সম্মিলিত অনুষ্ঠানের জন্য তাদের কৃতজ্ঞতা জানান আয়োজক সংস্থার সভাপতি আমিনুল ইসলাম লিটন ও গৌতম চক্রবর্তী। নমস্কার। বাংলাদেশে আজকে স্বাধীনতা দিবস 26শে মার্চ। এবার স্বাধীনতা দিবসটা একটু ব্যতিক্রম হচ্ছে। কারণ হলো এবার 17ই মার্চের পর থেকে বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সুতরাং এবার আমরা একটু ভিন্নতা পেয়েছে আমাদের এই যে স্বাধীনতা দিবসে। এবং আজকে আপনারা জানেন যে বরাক থেকে আসামের যে শিলচর বরাক উপত্যকা থেকে যে দলটি এসেছিল সাংস্কৃতিক মঞ্চ, তাদের পারফরমেন্স ছিল এবং দর্শকরা তাদের পারফরমেন্সটা খুব ভালোভাবেই নিয়েছে। এবং আরেকটি বিষয় ছিল যেটি যে ভূপেন হাজারিকার যে একটি গান ছিল, আলোচিত একটি গান, জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী, সেই গানটি তারা আজকে নৃত্যের সাথে পরিবেশন করেছে এবং বাংলাদেশের দর্শকরা সেটিকে খুব ভালোভাবে নিয়েছে। আমরা সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোট, আপনারা যারা বরাক উপত্যকার দর্শকরা আছেন, আমরা আপনাদেরকে
আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষ থেকে, মুজিবের বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে দেখেন যে ভূপেন হাজারিকা উনি অসমীয়া লোক, কিন্তু উনি বাংলায় অনেক গান করেছেন। এবং আমরা যদি বলি যে গোটা আসাম রাজ্যটাকে নিয়ে যদি বলি যে ভূপেন হাজারিকার মতো ব্যক্তি বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে ভেবেছেন বলেই এই ধরনের গান লিখতে পেরেছেন। এবং আজকে যেটি প্রমাণিত হলো, ওনার গানটি যখন পরিবেশন করা হলো, আমাদের দর্শকরা সেটি করতালির মাধ্যমে একটি উন্মাদনা সৃষ্টি হয়েছে। সেটা আমাদের জন্য যেমন বড় পাওয়া, আসামের লোক হিসেবে আপনাদের জন্য অনেক বড় পাওয়া। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, জয় বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা সবাই। তাদের গ্রন্থনাবদ্ধ যে অনুষ্ঠানটি ছিল, সেখানে গ্রন্থনার যে কথাগুলো, সেই কথাগুলোই আমাদেরকে প্রমাণ করে যে এই অনুষ্ঠানের সার্থকতা। আমরা সেই গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠানে আমাদের স্বাধীনতার যে ধারাবাহিকতা ছিল, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের সেই অংশটি, এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই কথাটি সরাসরি এসছে তাদের সেই গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠানে। এবং সেখানে আরও একটি বিষয় যুক্ত হয়েছিল, আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে ভূমিকা, সেখানে সেই সময়ে সরকার এবং জনগণের যে অংশগ্রহণ, এই বিষয়টিও তাদের সেই গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠানে এসেছিল। তাদের নৃত্যশিল্পীরা, তাদের সঙ্গীত শিল্পীরা তা তুলে ধরেছেন তাদের গানের কথায়। এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে বলবো যে অবশ্যই শতভাগ তারা সার্থকতা অর্জন করেছেন। আর সেই সাথে আমি আরও একটি জিনিস যুক্ত করতে চাই, তাদের যে উপস্থাপনা ছিল, সেই উপস্থাপনার শৈল্পিক মান সেই কথাগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। সিলেটের একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা পাই। আগামী 31 মার্চ দারুল উলুম মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেওবন্দির উস্তাদ মৌলানা হোসেন আহমেদ হরিদোয়ারি। এতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান বাঁশকান্দি মাদ্রাসার অধ্যক্ষ। আগামী 23 রজব 31 মার্চ 2019 আজকে আমাদের মাদ্রাসার বাৎসরিক এনামি জলসা ও দস্তারবন্দি উপলক্ষে একটা পরামর্শ করা হয়েছে। যদি আপনার তো সবর দাওয়াত রইল, নিমন্ত্রণ রইল, আপনার জেলা যোগদান করিয়া দুনিয়ার এখানে আমি হাসিল করতাম। সকাল 5টা থেকে না 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মেইন প্রোগ্রাম হইব। আমরা জোহরের নামাজ হইব 12:30, আর এরপর থেকে আমরা মেইন প্রোগ্রাম শুরু হইব, দস্তারবন্দির কাজ শুরু হইব। এই সংবাদ শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। ঘুষ নিয়ে হাতে নাতে পাকড়াও ডিসি অফিসের করণিক অতসী। মিথ্যা বলবেন না, সাংসদ তহবিলের টাকার হিসাব দিয়ে বিজেপিকে সুস্মিতা। সোনাইয়ে রাজদ্বীপের প্রচার, বহু সংখ্যালঘুর বিজেপিতে যোগদান। হাইলাকান্দিতে উপজাতি নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক দিলওয়ার। এখনকার মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।